বিস্তব্ধ অনুভূতি পর্ব 2। আপু, ঈদ দিয়ে পিঠে বাড়ি খেয়েছেন কখনো? স্বামীর বুলেটের আঘাত। ওহ, আপনার তো বিয়েই হয়নি এখনো। বিয়ের প্রায় 17 মাস পরের একটি ঘটনা। তন্দ্রা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। সামনের বাসায় এসেছে এক পিচ্চি মেয়ে। সেই মেয়ে সারাদিন বারান্দায় বসে তন্দ্রাকে ডাকত। তন্দ্রা মাঝে মধ্যে বারান্দায় দাঁড়িয়ে মেয়ের সাথে জেলে দিত খেজুরের আনাব। এমন একদিন বৃষ্টির বিকেলে তন্দ্রা মেয়েটার সাথে কথা বলছিল, সাথে বারান্দার লাগানো টবে পানি দিচ্ছিল। শাশুড়ি মা নতুন মরিচ গাছ এনেছে, সেগুলো লাগাচ্ছে। আলগোছে ওড়না বেঁধেছিল, ঢিলে গেছে হাতে মাটি, তাই সে ওড়না ঠিক করতে পারেনি। বারান্দায় আর কেউ ছিল না, শুধু সামনের ফ্ল্যাটে পুষি। কাজ শেষ করে যখন ফিরে আসবে তখন দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে অনির। চোখে মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছে। তন্দ্রা তাকিয়ে মুচকি হাসতেই হাত টান দিয়ে ঘুরে নিয়ে এলো। বারান্দা থেকে একটা আস্ত ইট এনে আঘাত করলো তন্দ্রার পিঠে। একবার নয়, দুইবার নয়, পুরো 3বার। দরজার কাছ থেকে তার ননদ বলছিল, বাইরের মানুষরে বউ দেখাই ঘুরে ঘুরে, এত কুরকুরানি, বিয়ের কয়েকদিনেই পরকীয়া শুরু। অনিরের মা বলল, আজ থেকে বারান্দায় যাওয়া বন্ধ। তাই তো বলি, টুসির লগে এত কিসের খাতির? আরে সব তো ওর মামার সাথে ফষ্টি নষ্টি করার ধান্দা। কেউ এগিয়ে এসে ধরল না। তন্দ্রা কাটা মুরগির মতো বারবার দুয়েক মুখ দিয়ে শব্দ করে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে। পেছনের দিকে তার ফুলেছে অনেকটা, হয়তো হাড় ভেঙে গেছে। বাবার বাড়ি কল দিতেও দিল না, কারণ তারা আগেই 2 হাত উপরে তুলেছে। বিয়ের পর স্বামীর সংসার সব। প্রথম শাড়ি নিয়ে ঝামেলা হওয়াতে তন্দ্রা রাগ করে বাবার বাড়ি থেকে চলে যায়। তখন তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বাড়িতে আসো, 2-4 দিন থাকো, তবে চলে যাবা। কেউ যেন জিজ্ঞেস না করতে পারে কয়দিনের জন্য এসেছো, কবে চলে যাবা, এর আগেই চলে যাবা। স্বামীর অধিকার আছে বউকে শাসন করার, আর একটু আদর মার ওসব ব্যাপার না। সকাল সকাল ঘুম থেকে উঠতেই শাশুড়ি আদেশ দিলেন যেন তার মেয়ের রুম জলদি গোছানো হয়ে যায়, কারণ তার 7 মাস পোয়াতি মেয়ে আসবে আজ। তার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। নাস্তা বানিয়ে তন্দ্রা নিজ হাতে সব গুছিয়ে রাখলো। দুপুরে রান্না করে আজ 8 বাজিয়েই নিচে খেতে বসেছে। হোক 2-1 দিন অনিময়। শুকনো মরিচ পোড়া দিয়ে ভাত মেখে তেঁতুল দিয়ে খাচ্ছে। ঠিক তখনই অনিরের বোন এবং অনিরের জামাই এলো। তাদের আপ্যায়ন করতে করতে হয়তো সবাই ভুলেই গেছে মেয়েটা পোয়াতি। দুপুরে খাওয়ার পর তন্দ্রাকে তার ননদ স্বামী বিশ্রাম নিতে বললেন, কারণ সেও গর্ভবতী। প্রতি উত্তরে তার শাশুড়ি বললেন, এখনকার সব পোলাপান পেট কেটে বের করে কেন করতে হয় জানো? এই যে এই সময় সারাদিন শুয়ে বসে কাটাই বলে, যদি একটু খেটে-খুটো খায় তাহলে ব্যায়াম হয় আর বাচ্চাও সুস্থ থাকে। মা, আপনার মেয়েও তো এক সময় পার করেছে, আপনি তো তাকে আজ হাতে তুলে খাওয়াই দিলেন। এই যে বিদ্যুৎ নেই, বাতাস করতেছেন, আর আপনি ভাবিকে বলছেন এই গরমে রান্নাঘরে কাজ করতে। বিষয়টা আপনি বলুন। মেয়ে আর আমার কয় মাস পর আজ আসছে। এই সময় একটু সেবা যত্ন না করলে চলবে? তোমার বাড়িতে কি বসে খাইনি? নিশ্চয়ই না। নিজের কাজ নিজেই করে এখানে তো একটু আরাম করবেই। মুচকি হেসে 2 পায়ে মাথা দোলায় আফসানার স্বামী শিশির। এরপর বলল, আপনার মেয়েকে তার পার্সোনাল ডক্টর বেড রেস্ট দিয়েছে। সে হেঁটে গিয়ে আমার বৃদ্ধা মাকে ঔষধ অবধি দেয় না, তো নিজের কাজ কি করে করবে? এই কথা আফসানা বেশ ক্ষেপে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছিল। এদিকে তন্দ্রা জানে এসবের জন্য তাকেই দায়ী করা হবে। হলোও তাই। অনির বাড়ি আসতে না আসতেই তার কাছে বিচার চলে গেল। গমগমে চোখের অনির তন্দ্রার দিকে তাকিয়ে বলল, ভেতরে যাও। ও মা, কি কথা! আফসানা একটু কাবাব খেতে চেয়েছে, তার
তোর বউয়ের হাতের। একটুকু বুঝি এই জন্য কথা শেষ করার পূর্বে অনির তন্দ্রাকে রান্নাঘরে চলে যেতে বলে। পুরো সময় নীরব দর্শকের মতো চেয়েছিল শিশির। এই জন্যই কথায় কথায় মানুষ বলে আমার ছেলেটা আর মানুষ হলো না। সারাদিন বইয়ের আঁচল ধইরা রাখে, শালা হারামি একটা। না হলে বইয়ের কাপড় শুকাতে নিয়ে যায়, আর এদিকে আমার মেয়ের জামাইটা সোনার টুকরো ছেলে, কপাল কইরা জামাই পাইছে, যা বলে আমার মেয়ে তাই শোনে। বিকেল বেলার এই সময়টা তার মেয়ের সাথে কথা বলতে তন্দ্রা। বাবা মা বেঁচে আছেন, নিয়ম করে পুরো দিনই একটু সময় বড্ড শান্তি পায় তন্দ্রা। তন্দ্রা খাইছো? হ্যাঁ মা। শরীরটা এখন কেমন? ভালো। মা, জামাই কি এখনো মারধর করে? না মা, প্রতিদিন কেন জিজ্ঞেস করো? মাগো, তোমার গালে ওই থাপ্পড় দেখ আমি ভুলবার পারি? না, না মা, এখন আর মারে না। ডিম দুধ কিছু কিছু খাও না? খাইলে বাচ্চার পুষ্টি আসবো কই থেকে? হুম, আমারও ইচ্ছা হয় তোমাদের আমার কাছে এনে রাখি, কিন্তু তোমার ছোট ভাবির 8 মাস চলে, তারে নিয়েই পারি না, সারাদিন পিস পিস ঘুরি। সে তার বাপের বাড়িও যাবে না, তার তো আবার মাও নাই, মায়ের আদর আমার কাছ থেকেই পোষাই নাই। তোমারে আনলে বাবার তার ভাগের সময় কম পড়বে, সেই জন্যে কান্নাকাটি করবে। এখন শেষ সময় কি আর এসব করা যায়? তার চেয়ে আল্লাহ ভালোই ভালোই কিছু দিলে তারপর তোমারে আনবো, তখন সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। সমস্যা নেই মা, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া এই সময় আমাকে এই বাড়ি থেকে ছাড়বে না তোমার মনে হয়? শোনো মা, শ্বশুর ঘরে বউ মানুষ গাছের মতন, শিকড় দিয়ে গাছ যেমন মাটিকে আটকে রাখে, তেমন করে মাটি কামড়ে থাকতেই হয়। ধৈর্য ধরো, সব ঠিক হবে। মায়ের শেষ কথাটা তন্দ্রার কানে বাজছে। কথা শেষ করে ফোন রেখে সে জানালার ধারে দাঁড়িয়ে এফএফ ডান হাতে বৃষ্টির পানি স্পর্শ করে, গুনগুনিয়ে গান গায়। হুমায়ূন আহমেদের গান। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে চায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে না, হাত ইশারায় ডাকতে, কিন্তু মুখে বলে না আমার। কাছে আইলে বন্ধু আমার পাইবা না। আপন মনেই হেসে ওঠে তন্দ্রা বলল, আর এই শ্বশুরঘরের মাটি যদি 2 ভাগ হয়ে যায়, তখন শিকড় কোথায় ফেলবো মাগো?